চিঠি না হয় তুই রেখেছিস, কিন্তু ডায়েরিতে নওমির হাতের লেখা কিভাবে লিখেছিস? সামিয়া চুপচাপ বসে আছে। তার পায়ের তলার মাটি আর অবশিষ্ট নেই। সে ফাঁদে পড়ে গেছে, আর এই ফাঁদ থেকে বেরোনোর কোনো পথই তার জানা নেই। এতক্ষণ বহু চেষ্টা করেছিল মোড় ঘোরানোর, অনেক ন্যাকা কান্না আর ইমোশনাল কথা বলে, কিন্তু আজলান আর তুহি যে আটঘাট বেঁধে নেমেছে। এর মধ্যে তুহি আবার আরেকটা দিয়েছে কানের নিচে। তারপর আজলানের ভয়ে এখন চুপ করে গেছে সামিয়া। এর মধ্যে কোথা থেকে যেন আবরারও হাজির হয়েছে। আজলান ঠান্ডা শীতল কণ্ঠে বলে উঠল, সামিয়া, তুই কিছু বলবি নাকি আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে? হ্যাঁ করেছি, আমিই করেছি সব। চিল্লিয়ে বলে উঠল সামিয়া। আজলান টেবিলে জোরে বাড়ি দিয়ে বলল, গলা নিচে তুই যে করেছিস এটা আমরা জানি, কেন করেছিস সেটা বল। আর একা তো কিছু করিসনি, কার সাথে হাত মিলিয়েছিস? হঠাৎ সামিয়া হেসে উঠল। যাক, তাহলে তোরা বোকা না যে ভাবছিস এই পুরো প্ল্যানটা আমার একার ছিল। এত নিখুঁতভাবে তোদের ঘরের ভেতরের খবর, নমির বাপের বাড়ির খবর আমি একা একা পেতাম নাকি? পরিষ্কার করে বল সামিয়া, কথা পেঁচাবি না, না হয় আর একটা থাপ্পড় পড়বে, সেটা হবে আমার হাতের। সামিয়া ফুঁসে উঠল। তুই আমার সাথে রাগ দেখাচ্ছিস কেন? তোর টাকায় কেনা আমি। বলতে দেরি, গালে আর একটা থাপ্পড় পড়তে দেরি হয়নি। এবারও মেরেছে তুহি। এদিকে আবরারের হাসি পাচ্ছে তুহির থাপ্পড় দেখে। বেচারি সব রাগ একসাথে ঝাড়তে চাইছে, আর ডক্টর সামিয়ার অবস্থা বেহাল করতে চাইছে। এই মেয়ে, তুমি আমাকে আরেকটা খাওয়ার আগে সত্যি কথা বলে দিলেই তো হয়। ডক্টর হয়ে এভাবে থাপ্পড় খাওয়াটা সম্মানের কিছু নয় নিশ্চয়ই। আবরারের গম্ভীর কণ্ঠস্বর। এই সিরিয়াস মোমেন্টে হাসা যাবে না, তখন দেখা যাবে তুহি ওকে মেরে না বসে। আজলান বিরক্ত হয়ে বলল, দেখ, এত সময় নেই, দ্রুত বল, আমার ছেলেকে দেখতে যেতে হবে। সামিয়া অবাক হয়ে বলল, ছেলে মানে? ছেলে মানে আমার ছেলে। তুই তোর কথা বল, আমার ছেলের ওপর তোর কুনজর দিবি না, ডাইনি। সামিয়া এবার আর চুপ থাকলো না। সে বলতে শুরু করলো, ওর বউয়ের ওই বউটার যে একটা সৎ মা আছে, তার কথা বলছি। নমিকে তোরা যতটা ভালোবাসতিস, ওই মহিলা ওকে ততটাই চোখে হারাতে পারতো না, মানে ঘৃণায়। নমি তোর মতো বড় ডাক্তারের সাথে বিয়ে দিয়ে ও সুখে থাকবে, ওটা ওই মহিলা কোনো দিন মেনে নিতে পারেনি। আর আমার চাই ছিল তোকে, ব্যাস, শত্রু শত্রু বন্ধু হয়, তাই না? আজলান আর আবরার রাগে ফেটে পড়ল। এদের তো চেনা আছে তাদের। তুহি বলল, আপনি ওনাকে কোথায় পেয়েছেন? বিয়ের পর আমি একবার ওদের বাড়ি গিয়েছিলাম। আহিল, তোর মনে আছে কিনা জানি না, সেবার আমি অনেক কিছু দেখলাম, বুঝলাম। তোর আড়ালে নমিকে কে কি বলে সেসব আমার চোখে পড়ছিল। ব্যাস, আমার বুঝতে অসুবিধা হলো না। বুঝতে পারছিলাম আমার স্বার্থ হাসিল করতে হলে ওনাকে প্রয়োজন। আজলান দাঁতে দাঁত চেপে বলল, তোর কিসের স্বার্থ নমির সাথে? কেন করেছিস এসব তুই? সামিয়া কোনো দ্বিধা ছাড়া বলল, সেই মেডিকেলের ফার্স্ট ইয়ার থেকে আমি তোকে পছন্দ করি, আর তুই আমাকে পাত্তাই দিস না। ভেবেছিলাম হয়তো পড়ালেখার জন্য, কিন্তু মেডিকেল পার করার ফেলার পরও তোর মধ্যে কোনো চেঞ্জ নেই। হুট করে একদিন শুনলাম তুই বিয়ে করেছিস। রাগ হবে না আমার, বল? তোর জন্য এফোর্ট দেইনি আমি? এত চেষ্টা করেছি তোকে পেতে, আর তুই কি করলি? একটা সাধারণ মেয়েকে বিয়ে করে নিয়ে আসলি, যার পুরোটা জীবনটাই সাধারণ। স্মার্টনেস বলতে কিছুই নেই তার মধ্যে, আর হায়ার এডুকেট, একদম এই পর্যায়ে আজলান থামিয়ে দিল ওকে। আঙুল তুলে বলল, যেটুকু বলেছিস ওইটুকুতেই থেমে যা,
আর আগানোর চেষ্টা করিস না। আজলানের চাহনি দেখে আর বলার সাহস পেল না, কথাগুলো জোর করে গিলে নিল। আজলান কঠিন কণ্ঠে বলল, নমি সাধারণ নাকি অসাধারণ, উচ্চশিক্ষিত নাকি স্মার্ট, সেটা জাজ করার তুই কে সামিয়া? ও আমার স্ত্রী ছিল, আজ আমার সন্তানের মা। আর তুই তুই তো স্রেফ একটা লোভী ঈর্ষাপরায়ণ নারী। নিজের স্বার্থের জন্য একটা মেয়ের জীবন ধ্বংস করতে গিয়ে তুই আজ ডক্টর থেকে একটা সস্তা ক্রিমিনাল হয়ে গেছিস। তোর এই তথাকথিত স্মার্টনেস আর হাই এডুকেশন আজ তোকে কোথায় নামিয়েছে দেখতে পাচ্ছিস? সামিয়া চোখ নিচু করে বসে রইল। আবরার বলে উঠল, আমার আগে সন্দেহ হয়েছিল ওই মহিলাকে। তার মানে আপনি আর ওই ডাইনি মহিলা মিলে দিনের পর দিন নমিকে মেন্টালি টর্চার করেছেন। আপনারাই ওর মাথায় বিষ ঢুকিয়েছেন যে আইলান আপনাকে ভালোবাসে আর নমি এ সংসারে একটা বোঝা। আপনারই ওকে বাড়ি ছাড়তে বাধ্য করেছেন। আমি শুধু এখানে নমিকে বলতাম, আর আমি এখান থেকে শুধু বলতাম কখন আননোন নাম্বার থেকে কল দিয়ে আহিলের কান ভাঙাতে হবে বা মেসেজ করতে হবে সেটা। বাকিটা ওই মহিলা করত। আহিল আর আমার ছবি বানানো ওসব ওর মায়ের কোন ভাইয়ের কাজ। এমনকি সেদিন শপিং মলে নমি আহিলকে দেখেছিল, সেটা ওদের প্ল্যান্ট। আমি এসব জানতামই না, আমায় পরে বলেছে। আজলান আগ্রহ নিয়ে বলল, চিঠি না হয় তুই রেখেছিস, কিন্তু ডায়েরিতে নওমির হাতের লেখা কিভাবে লিখেছিস? সামিয়া একটা দীর্ঘশ্বাস ফেলল। এতক্ষণে তার গলার তেজ পুরোপুরি দমে গেছে। ধরা যখন পড়েই গেছে, তখন আর লুকিয়ে কোনো লাভ নেই। লুকালে তারই ক্ষতি, এটা ভেবেই সামিয়া নিচু আর জড়তাহীন গলায় বলল, ডায়েরিটার পুরোটা আইডিয়াই ছিল ওই মহিলার। নমির হাতের লেখা নকল করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না, কিন্তু ওই মহিলা এত বছর পর ধরেও নমিকে খুব কাছ থেকে দেখেছে। নমির ইন্টারমিডিয়েট কিছু পুরনো খাতা ছিল ওই বাড়িতে, ওইসব মহিলার বেশ ভালো করেই জানা ছিল। ওখান থেকেই নমি কিছু পুরনো লেখা পাতায় ও ছিঁড়ে রেখেছিল। আজলান তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল। সামিয়া আবার বলতে লাগলো, সেই ছেঁড়া পাতা সেটা আমার কাছে পাঠিয়েছিল। আমি গ্রামে তো আমার গ্রাফোলজিস্ট পাবে না তাই। আর এই একটু থেমে গেল, সকলের দিকে চোখ বুলিয়ে বলল, এই গ্রাফোলজিস্টের প্ল্যানটাও আমারই ছিল। বলেই গালে হাত দিয়ে দিল। এটা দেখে আবরার না হেসে পারল না। পরক্ষণেই সিরিয়াস হয়ে দাঁড়ালো। সামিয়া গালে হাত দিয়ে এক মুহূর্ত চুপ করে রইল, যেন নিশ্চিত হতে চাইল তুহি আবার হাত চালাই কিনা। তুহি অবশ্য এবার মারল না, তবে তার চোখ মুখে ঘৃণা আর তাচ্ছিল্য, যেন সে সামিয়াকে জীবন্ত পুড়িয়ে মারবে। সামিয়া একটা শুকনো ঢোক গিলে বাকিটুকু বলতে শুরু করলো, আমি ঢাকায় একটা চেনা গ্রাফোলজিস্ট দিয়ে নমির এই পুরো খাতার লেখার স্টাইলটা হুবহু কপি করাই। দিনের পর দিন প্র্যাকটিস করিয়ে একটা পুরো ডায়েরি রেডি করা হয়, যেখানে এমনভাবে কথাবার্তা সাজানো ছিল যেন মনে হয় নমি তোকে কোনোদিন ভালোই বাসেনি। আর চিঠি কথা যেটা বলছিস, তুই যেদিন ইমার্জেন্সি ওটিতে ব্যস্ত ছিলি, আমি তোর কেবিনে এসে তোর জ্যাকেটের পকেট থেকে চাবির গোছাটা সরাই, তারপর ডায়েরি আর বানানো চিঠিগুলো তোর ঘরের আলমারিতে সেট করে দিয়ে আসি। এই সবটাই ওই মহিলার কথা মতো হয়েছে। ওই বাড়ি থেকে নমির আড়ালে তোর নামের জিনিসপত্র রাখা আর তোকে ফোন করে উস্কে দেওয়ার কাজটা ওই সামলেছে। নমি বোকা মেয়ে, এত কিছু ধরতে পারেনি। সামিয়ার মুখে এই ঠান্ডা মাথায় নিখুঁত ব্লুপ্রিন্ট শুনে সকলে রাগে মুখ লাল হয়ে উঠল। আজলান বলল, একটা মানুষ এতটা নিচে নামতে পারে, তাও কিনা একটা মানুষের সংসার ভাঙার জন্য? তোর একটুও বুক কাঁপলো না? নিজের ফোন হাতে নিতে নিতে বলল, ইউনো, আমার হাত নিষ্পিস করছে, কিন্তু আমি বাইরের মেয়ে মানুষ ছুঁই না। আর
সেখানে তো তোর মতো নোংরা নর্দমা তো একদমই না। না হলে তুই ছেলে হলে আজ তোর সুস্থ অবস্থা থাকতো না। আজলান টেবিলের ওপর রাখা ফাইলটা সজোরে একপাশে ছুঁড়ে ফেলে সোজা সামিয়ার সামনে এসে দাঁড়ালো। দাঁতে দাঁত পিষে বলল, ডক্টর সামিয়া, তুই ভেবেছিলি এই সাদা অ্যাপ্রন তোকে সারা জীবন আড়াল করে রাখবে। তোদের এই পাপের শাস্তি আজ তোদের পেতেই হবে। এই যে ডাক্তারি পেশা নিয়ে তোর এত দেমাগ, এত অহংকার, আজ এই মুহূর্ত থেকে তোর সেই পরিচয়ের সমাপ্তি ঘটল। তুই আর কোনোদিন এই পেশায় থেকে কোনো মানুষের সেবা করার যোগ্যতাই রাখিস না। সামিয়া অবাক হয়ে গেল। কি বলছে এসব? আজলান শুধু একটা ফোন কলে কি সব বলল, তারপর ওকে বলল বের হয়ে যেতে। ও আগেই সব রেডি করে রেখেছিল, প্রমাণ সহ সবটা এখন পৌঁছে গেছে ওখানে। সামিয়া অবাক কণ্ঠে বলল, কি বলছিস তুই? কি করছিস? আজলান বাঁকা হেসে বলল, যা যা নোটিশ চলে আসবে তখন জানতে পারবি। তবে এইটুকু জেনে রাখ, তোর এতক্ষণ ধরে স্বীকার করা সব ইএমডিসিতে পৌঁছে গিয়েছে। তোর কেরিয়ার আজ এখানেই আমার কেবিনে আমার হাতেই শেষ। আজলান নিজের ফোন আর গাড়ির চাবি নিয়ে কেবিনের বাইরে পা বাড়ালো। সামিয়া পেছন থেকে চিৎকার করে উঠল, আহিল, কি করছিস তুই? এটা করতে পারিস না তুই। আজলান হেঁটে চলে গেল আর সামিয়ার চিৎকার বিলীন হয়ে গেল। গাড়িতে বসে মাথা ঝাঁকিয়ে সব ঝেড়ে ফেলার চেষ্টা করলো। এখন সে ঠান্ডা মাথায় আদনানকে দেখতে যেতে চায়। সেই কাল থেকে দেখেছিল, তখনই বুকটা পুড়ছে। অথচ 3টা বছর সে জানতেই পারেনি তার একটা ফুটফুটে ছেলে আছে। জানলে কি হতো? থাকতে পারতো 3 বছর দূরে? কখনোই না। দরকার পড়লে নামির পা ধরে ক্ষমা চেয়ে নিয়ে আসতো ওদের নিজের কাছে। এখনও যে যত দ্রুত সম্ভব ওদের নিয়ে আসার চেষ্টা করবে। নামি আর আদনানের খবর জানার পর ওদের ছেড়ে থাকতেই ইচ্ছা করে না। হাসপাতালে যখন ও প্রথমবার ছেলেটাকে দেখেছিল, তখন এক অদ্ভুত টান অনুভব করেছিল বুকে। অথচ তখনও জানতো না এই নিষ্প্রাপ মুখটাই তার জীবনের সবচেয়ে বড় হাহাকার আর সবচেয়ে বড় আনন্দের কারণ হতে যাচ্ছে। 3টা দীর্ঘ বছর ধরে তার কলিজার টুকরোটা এই পৃথিবীর আলো বাতাস দেখছে, বড় হচ্ছে। অথচ বাবা হয়ে সে তার অস্তিত্বের খবরই জানতো না। নামি কতটা কষ্ট বুকে চেপে একা এই মা হওয়ার জার্নিটা পার করেছে ভেবেই আজলানের নিজের ওপর এক চরম ধিক্কার জন্মালো। যদি সে 4 বছর আগে একটু ঠান্ডা মাথায় ভাবতো, যদি সামিয়া আর ওই ডাইনির পাতা ফাঁদে পা না দিয়ে নিজের ভালোবাসার ওপর ভরসা রাখতো, তাহলে আজ আদনান তার বুকে বড় হতো। ভেবেই একটা আফসোস কাজ করলো মনে। সেসব পরে ভাবা যাবে, এই ভেবে দ্রুত গাড়ি স্টার্ট দিল সে। ফোন বের করে কল দিয়ে বলল, আম্মু, রেডি থাকো, আমি 5 মিনিটে আসছি, তোমাকে নিয়ে বেরোবো। আজলান তার মাকে নিয়ে দাঁড়িয়ে আছে নামির বাসার সামনে। আজলানের মা বারবার জিজ্ঞেস করছে কোথায় এসেছি। আজলান বারবার বলছে ধৈর্য ধরো আম্মু। আহিল, ঠিক করে বল তো কোথায় এনেছিস? এখানে কে থাকে? আহিলের হাত বাড়িয়ে ডোরবেলে হাত দিয়ে হেসে বলল, এসেই তো গেছি, দরজা খুললেই বুঝবে। একবার বেল দিতেই দরজা খোলার শব্দ হলো। আহিলের মা সামনে তাকিয়ে দেখলো একটা অপরিচিত মেয়ে। তিনি আহিলের দিকে তাকাতেই আহিল চোখের ইশারা করলো। অপরিচিত মেয়েটা তাকে সালাম দিয়ে ভেতরে যেতে বললে তিনি সালামের জবাব দিয়ে ইতস্তত করে ভেতরে গেল। পিছে পিছে আহিলও ঢুকলো আর তার চোখ ঘরের এদিক ওদিক ঘোরাফেরা করছে, কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তিগণদের দেখা পাওয়া যাচ্ছে না। অপরিচিত ব্যক্তি অর্থাৎ তুহি নয়না বেগমকে বললেন। বসেন আন্টি। নয়না বেগম বসলেন। আহির ইশারায় তুহিকে কিছু বললে তুহি ঘাড় নেড়ে ভেতরে চলে গেল। তুহি যেতেই নয়না বেগম ফিসফিস করে বললেন, তোর কাজ কিছুই আমার মাথায় ঢুকছে না। তুই কোথায় এনেছিস?
ওই দেখো। চোখের ইশারা করে বলল আহিল। নয়না বেগম ভ্রু কুঁচকে পিছনে তাকালো। তখনই পর্দার আড়াল থেকে পুরোপুরি বেরিয়ে আসলো নামি। নয়না বেগম থমকে গেলেন। তিনি কি ঠিক দেখছেন? একবার মাথা ঘুরিয়ে আহিলের দিকে তাকালো। ছেলেটার মুখে উপচে পড়া হাসি। তিনি আবার নামির দিকে তাকালেন। কোঁচকানা ভ্রু এবং কপাল শিথিল হয়ে এলো। কথা বলতে চাইছেন কিন্তু কণ্ঠ কাঁপছে। এদিকে নামির মাথা নিচু করে দাঁড়িয়ে ওড়নার এক পাশে চেপে ধরে আছে। আগাতেও পারছে না, আবার পেছোতেও পারছে না। কেমন যেন অস্বস্তিরা ঝেঁকে বসেছে তার মধ্যে। বারবার ঢোক গিলছে। আচ্ছা, নয়না বেগমের রিয়াকশন কি হবে? তিনি কি কথা বলবেন, নাকি রেগে আছেন, নাকি ওনারও অস্বস্তি হচ্ছে? এসব ভাবতে ভাবতে দেখতে পেল নয়না বেগম এগিয়ে এলেন। নামি সামনে এসে দাঁড়ালেন। কাঁপা কাঁপা হাত বাড়িয়ে ওকে ছুঁয়ে দিয়ে বললেন, তুমি আমাদের নমি? আমি ঠিক দেখছি? কতদিন পর আবার সেই স্বর শুনতে পেল। পুরনো স্মৃতিরা মস্তিষ্কে হানা দিচ্ছে। নামি ঠোঁট চেপে উপর নিচে মাথা নাড়ালো। মুখে কিছু বলতে পারল না। নিজের অজান্তেই নয়না বেগম হাত মুখে চলে গেল, যেন তিনি বিশ্বাস করতে পারছে না এটা নামি। এক ফোঁটা চোখের পানি গাল বেয়ে ঝরে গেল। কাঁপা কাঁপা গলায় বললেন, নমি, কোথায় ছিলি তুই? কোথায় চলে গিয়েছিল? এতগুলো বছর আমাদের মনে পড়লো না? এবার আর নামি নিজেকে সামলাতে পারল না। দুই হাতে মুখ চেপে ডুকরে কেঁদে উঠল সে। নয়না বেগম ওকে বুকে টেনে নিল, পিঠে হাত বুলিয়ে বলল, কেমন আছিস মা? কত বছর পর তোকে দেখলাম। কেন চলে গেলি বল না মা? একটা বারও এই মায়ের কথা মনে পড়লো না তোর? তোর শ্বশুর আব্বু যে তোকে কত খুঁজেছে ওনার শেষ দিনগুলোই। বলতে বলতে কথা গলায় দলা পাকিয়ে গেল। নামি হেঁচকি তুলে বলল, আমাকে মাফ করে দিন আম্মু। আমি আমি আসলে নিরুপায় ছিলাম। নামির মুখে অনেক দিন পর আম্মু ডাকটা শুনে নয়না বেগমের বুকটা জুড়িয়ে গেল। তিনি পরম মমতায় ওর গাল দুটো হাত দিয়ে মুছে দিলেন। নামি থেকে চোখ সরিয়ে চোখে পড়ল নামির কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা একটা ছোট্ট বাচ্চা, যে গোল গোল চোখে ওনাকেই দেখছে। মুহূর্তেই অজানা চিন্তায় বুকের ভেতরটা কেঁপে উঠল। নাওমিকে এতদিন পর দেখায় আবেগের বশে ভুলতে বসেছিল নাওমি এখানে কেন, কারা এরা, ওর কি নতুন কোনো সংসার আছে? নাওমিকেই বা আহিল কোথায় পেল? এসব ভাবনার মাঝেই আহিল এগিয়ে এলো। নয়না বেগম দুজনের দিকে এক পলক তাকিয়ে নামির দিকে তাকিয়ে প্রশ্ন করলো, এই বাচ্চাটা কে মা? নামি কিছুক্ষণ কাচুমাচু করলো। আহিল চুপচাপ দাঁড়িয়ে ওর দিকে অপলক তাকিয়ে। নামি একটু পর মাথা তুলে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আমার ছেলে আদনান আদনান আজওয়াত। আমার ছেলে। শুনেই যেন ভয়টা অনুভব করেছিল। আদনান জাওয়াদ শুনে তার থেকে বেশি খুশি অনুভব করলো নয়না বেগম। জাওয়াদ যেহেতু দিয়েছে তাহলে তো আহিলের ছেলে। তিনি খুশির সঙ্গে অবাক হলেন ভীষণ। আহিলের ছেলে? এক পলক নিচে তাকিয়ে দেখলেন বয়স মনে হচ্ছে 2-2.5 বছর। তার মানে তিনি বিস্ফোরিত চোখে নামির দিকে তাকালো। নামির চোখ নামিয়ে ফেলল। নয়না বেগম অবাক কণ্ঠে প্রশ্ন করল, তুই আমাদের কিছুই জানালি না? আমাদের ফেলে তো এলি, অথচ আমাদের বংশধর সম্পর্কে খোঁজও দিলি না। নামি প্রতি উত্তর করার কিছুই খুঁজে পেল না। সত্যিই তো বলছেন, সে তাদের জানানোর প্রয়োজন বোধ করেনি। করবে কিভাবে? সে নিজেই তো ছিল মাঝ সমুদ্রে। তখন তো আহিল আর ও নিজেদের বিশ্বাস নিয়ে মেতেছিল। নামি উল্টো তাদের কাছ থেকে লুকিয়ে রাখতে চেয়েছিল, কারণ দুনিয়াতে তো আদনান ছাড়া তার কেউ নেই। নয়না বেগম নামিকে ছেড়ে আদনানের সামনে ঝুঁকে বলল, কেমন আছেন দাদু ভাই? আদনান ভয়ার্ত চোখে নামির দিকে তাকালো।
নাওমি ভেজা চোখে হাসলো যাতে আদনান আশ্বস্ত বোধ করে। নয়না বেগম ওর পানে হাত বাড়িয়ে কাছে ডাকলেন। আসো দাদু ভাই, আমার কাছে আসো তো দেখি। আদনান একবার মায়ের দিকে আবার তুহির দিকে তাকালো। মা আর তুহি যেহেতু আছে কিচ্ছু হবে না, এই ভেবে আদনান ছোট্ট ছোট্ট পা বাড়িয়ে একটু এগোলো। নয়না বেগম ওকে কোলে নিয়ে দাঁড়িয়ে গেল। আদনানকে দেখে ওনার মুখে হাসি সরছেই না। কি আদুরে বাচ্চাটা, এটা আমার আহিলের ছেলে। হ্যাঁ, মিল আছে তো। তিনি আদনানকে নিয়ে আহিলের সামনে গিয়ে দাঁড়ালো। আহিলের মুখেও হাসি। সে এগিয়ে এসে আদনানকে ডাকলে আদনান কিচ্ছু বলল না। আহিল হেসে ওকে নিজের কোলে নিয়ে বুকে চেপে ধরল। আহিলের মা বাচ্চাদের মতো উৎফুল্লের সাথে আহিলকে বললেন, এটা সত্যি তোর ছেলে আহিল? হ্যাঁ আম্মু, এটা আমারই ছেলে। আহিলের মা আবার আদনানকে ওর কোল থেকে টেনে নিজের কোলে নিল। এভাবে বারবার অপরিচিত অর্ধপরিচিত এক একজনের কোলে ট্রান্সফার হওয়ার আদনান ভয় পেয়ে মায়ের দিকে তাকিয়ে ঠোঁট ফুলিয়ে ফেলল। মা দূরে দাঁড়িয়ে তাকিয়ে আছে, কিন্তু তাকে নিচ্ছে না দেখে মুহূর্তেই কেঁদে উঠল হাত বাড়িয়ে। নাওমি তড়িঘড়ি করে এগিয়ে আসলো। আদনান নিজের কোলে নিয়ে ওর চোখ মুছে দিল আর চোখে একবার আহিলের দিকে তাকালো। আহিল ওর দিকেই তাকিয়েছিল। চোখে চোখ পড়তেই চোখ সরিয়ে আদনানের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করলো। কাঁদতে হয় না বাবা, এটা এটা তোমার দাদু হয়। আদনান কান্নার গতি কমিয়ে গোল গোল চোখে তাকালো। সে তো চেনে দাদুকে, তার মা তো তাকে বলেছিল। এদিকে আহিলের বুকে ধাক্কা লাগলো। সে আশা করেছিল নাওমি হয়তো এটাও বলবে যে আজলান ওর বাবা, কিন্তু না, দাদুকে পরিচয় করালো অথচ মুখ ফুটে বলল না এটা তোমার বাবা। সে বুক ভরে একটা দীর্ঘশ্বাস নেওয়ার চেষ্টা করলো, কিন্তু বাতাস যেন তার ফুসফুস পর্যন্ত পৌঁছালো না। মন খারাপ হলো, বুক ভার হলো কেন যেন। আজ এত খারাপ লাগছে কেন? যেদিন হাসপাতালে আদনান বাবা বলেছিল তাকে সেদিন তো কোনো অনুভূতিই হয়নি। নাওমি যখন ওর সামনে দাঁড়িয়ে অস্বীকার করে বলেছিল যে ওর বাবা নয়, তখন তো খারাপ লাগেনি। আজ কেন লাগছে? জেনেছে বলে? সে তো সেদিন চিনতেই পারেনি। নাওমি বোধহয় বুঝলো আজলানের মনের অবস্থা, কিন্তু সে আহিলের দিকে তাকালোই না। আদনানকে শান্ত করে দাদুর সাথে পরিচয় করিয়ে ওর সাথে সহজ করিয়ে দিল। আর আহিল শুধু এক দৃষ্টিতে নাওমি আর তার ছেলের দিকে তাকিয়ে রইল, কিন্তু মন খারাপ রাখলো না। মনে মনে ভাবলো, আম্মুকে দাদু বলেছে, মানে আমি তো বাবাই হব। বাচ্চাদের মতো রাগ করলে হবে না আহিল। একবার রাগ করে সব হারিয়েছিস, এবার আর তা করলে হবে না, একদম না। তাছাড়া এই মুহূর্তগুলো আমি অনুভব করতে চাই। রাগ করে মন খারাপ করে কাটিয়ে দিলে পরে নিজেই আফসোস করবি। এই ভেবে সে মুখে হাসি ফুটিয়ে পকেট থেকে দুটো চকলেট বের করলো। আদনানের দিকে এগিয়ে দিয়ে বলল, নিবে আদনান? আদনান চকলেটগুলোর দিকে হাত বাড়িয়ে দিয়ে নিতে গেলে আহিল সেগুলো সরিয়ে দিয়ে বলল, নিতে হলে আমার কোলে আসতে হবে, নো কান্নাকাটি। আদনানের চেহারা দেখে মনে হলো সে চিন্তিত কি করবে। আহিল হেসে দুহাত বাড়ালো, অর্থাৎ কোলে আসো। আদনান সুসুর করে হাত বাড়িয়ে দিল মায়ের কোল থেকে। আহিল ওকে কোলে তুলে চকলেট হাতে দিয়ে বলল, নাও। আদনান খুশি মনে আহিলের কোলেই বসে রইল। আহিল ওকে একটু পর চুমু খাচ্ছে, আবার গাল টিপে দিচ্ছে। মন চাচ্ছে কজলে ফেলতে। এত আদুরে বাচ্চাটা যে তার যেন বিশ্বাসই হচ্ছে না। ইস, ও ছোটবেলায় নিশ্চয়ই আরও কিউট ছিল, দেখতে পারল না। আদনানের ছোটবেলার কথা মনে পড়তেই মনটা একটু খারাপ হলো। তবে যেমনই হোক, আদনানকে নাওমি খারাপ রাখেনি, খুব যত্ন করেই বড় করেছে বোঝা যায়। কিন্তু নাওমিকে অনেক সাফার করতে হয়েছে, এইটুকু বুঝতে পারে আদনান।
একজন সিঙ্গেল মাদার হিসেবে সমাজে চলা কম কথা না। আমাদের সমাজ তো মেয়েদের ছোট করেই দেখে, কিছু না করেও দোষী বানাতে ছাড়ে না। তার উপর নামির সাথে পরিবার কেউ ছিল না। আদনানের আওয়াজ ধ্যান ভঙ্গ হলো আহিলের। নামি আর তার মা রান্নাঘরে, যেটা এখন এখান থেকে স্পষ্ট দেখা যায়। আদনান নামির দিকে ইশারা করে ডাকছে যে, অর্থাৎ মায়ের কাছে যাবে। কেন রে, মায়ের কাছে তো সারাক্ষণ থাকিস, আমার কাছে একটু থাকলে কি হয়? আদনান ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে থাকলো। সে দৃষ্টি দেখে আহিল বলল, আমি তোর বাবা, আমার কাছে থাক, মায়ের কাছে পরে যাস। কি কিউট করে বলল। আহিল হেসে ওর গাল টেনে টুক করে চুমু দিয়ে বলল, হ্যাঁ বাবা, একবার বাবা বলো তো। এবার আদনান চুপ হয়ে গেল। বাবা তো দূর কোনো কথাই বলল না। আজলান হতাশার শ্বাস ছেড়ে বলল, তোকে কিডন্যাপ করে নিয়ে যাব, বুঝলি? তখন আমার সাথে থাকতে হবে। আদনানকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকতে দেখে জিভ কেটে বলল, ইস, কি বলে ফেললাম। না, তোমাকে কিচ্ছু করব না, আমি তোমার মায়ের থেকে আলাদা করব না, বলছি না? এটা ভুলে মুখ থেকে বেরিয়ে গিয়েছে। তুমি মায়ের কাছেই থাকবে, তোমাকে আর তোমার মাকে আমার কাছে নিয়ে যাব। আদনান নামার জন্য ছটফট করতে লাগলো। তা দেখে আহিল বলল, আরে বললাম তো কোথাও নিব না, এমন করছিস কেন? থাক না আমার কোলে, হয়েছিস মায়ের মতো জেদি, তাই না? আদনানের ছটফটানি কমলো না। আহিল ওর গালটা আলতো করে ছুঁয়ে একটু হাসলো। তারপর আদনানকে আলতো করে কোল থেকে নামিয়ে মেঝোতে দাঁড় করিয়ে দিল। মেঝোতে নামতেই আদনান দুই হাতে চকলেট দুটো শক্ত করে ধরে দৌড়ানোর চেষ্টা করে রান্নাঘরে চলে গেল। আহিল হেসে ফেলল ওকে এমন দৌড়াতে দেখে। তারপর সোফায় হেলান দিয়ে বসে একটা দীর্ঘশ্বাস ফেলল। তার চোখ জোড়া রান্নাঘরের দরজার দিকে আটকে রইল। ওখান থেকে স্পষ্ট দেখতে পেল নামি আদনানকে আসতে দেখে নিচু হয়ে ওকে নিজের কাছে টেনে নিল। আদনান খুব উৎসাহ নিয়ে আহিলের দেওয়া চকলেট দুটো উঁচিয়ে ওর আম্মুকে দেখাচ্ছে। নামি চকলেট দুটোর দিকে তাকিয়ে একবার আর চোখে ড্রয়িং রুমের দিকে তাকালো, যেখানে আহিল এক দৃষ্টিতে ওদের দিকেই চেয়ে আছে। নামি দুটো চোখ সরিয়ে নিল। আদনান ওখানকার একটা ছোট্ট টুলে বসিয়ে দিল। আদনান টুলে বসে একবার ড্রয়িং রুমে উকি দিল। আহিলকে দেখে পিছপিছ করে হেসে দিল। এটা দেখে আহিলের মনের পাখিরা যেন ডানা মেরে উড়াল দিল। বিড়বিড় করে বলল, আমি যে তোমাদের অপেক্ষাতেই আছি, আমি হাল ছাড়বো না, যত যাই হোক। আজ আদনান বাবা বলতে থেমে যাচ্ছে। তুমি পরিচয় দিতে অস্বস্তিতে পড়ছো, কিন্তু একদিন ও নিজেই দৌড়ে এসে আমার কোলে ঝাঁপিয়ে পড়ে বলবে, তুমি আমার বাবা, ইনশাআল্লাহ।